নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে আজকে আইএসএল এর প্রথম ম্যাচ, এবং এক কথায় বলতে গেলে ফ্যান্স, ফুটবলার এবং গোটা ফুটবল ফ্র্যাটার্নিটি যেন এক স্বস্তির নিঃশ্বাস ফিরল, কারণ আবার কিন্তু আইএসএল এর বল গড়ালো প্রায় 9 মাস পর বলতে গেলে। কারণ শেষবার আইএসএল হয়েছিল আই থিঙ্ক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে আইএসএল এর ফাইনাল বেঙ্গালুরু বনাম মোহনবাগান, যেই ম্যাচে শেষ গোলটি করে কিন্তু জেই ম্যাকলারেন, আইএসএল এর শেষ গোলটি করে জেই ম্যাকলারেন। এবং আবার প্রায় 9 মাস বাদে যখন আইএসএল ফিরলো, মাঝখানে অনেক কিছু গেছে, অনিশ্চয়তা, কোর্ট কাছারি, অনেক কিছু, এবং তারপর আবার আইএসএল ফেরায়। আবার সেই আইএসএল এর প্রথম গোলটা করলো কিন্তু জেই ম্যাকলারেন, এবং সেই একই প্রান্তে গোল করেছিল শেষ আইএসএল, এবং এবারও আজকের গোলটা সেই একই দিকের এন্ডেই কিন্তু করলো এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। তো অবশ্যই 2-0 জয় দিয়ে শুরু করলো মোহনবাগান, কিন্তু এক কথা পরিষ্কার যে সার্জিও লোবেরা খুব একটা আই থিঙ্ক আজকে স্বস্তি পাবে না এই জয় দিয়ে, কারণ আরও অনেকগুলো জায়গা আছে অবশ্যই যেগুলোতে উন্নতি করতে হবে এই দলকে, যদি সত্যি তারা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে। এবং অবশ্যই মোহনবাগান অলওয়েজ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামে টুর্নামেন্টে, এবং সেটা বারবার কিন্তু সে একই বার্তা দিয়েছে সার্জিও লোবেরা। এবং আশা করবো যে আরও কয়েকটা ম্যাচ লাগে মোহনবাগানকে সেটেল হতে আন্ডার সার্জিও লোবেরা। কিন্তু সোমনাথ, আজকে এই ম্যাচের থেকে আমরা ঠিক করেছি যে 5টা পয়েন্ট তুলে দেবো, 5টা কি পয়েন্ট, কি টকিং পয়েন্ট ফর আওয়ার ফ্যান্স। তো হোয়াট উইল বি আওয়ার ফার্স্ট টকিং পয়েন্ট? একেবারে, এবং লাইভটা যখন আমরা করছিলাম পোস্ট ম্যাচ লাইভ হার্ট ট্যাকেলের সেই লাইভটা, সেখানে সকলের একটাই প্রশ্ন, রবসন রবিনো তিনি কি ফিট আছেন? তার আপডেটই সবার প্রথমে আজকে আমরা দেবো। রবসন কিন্তু একদমই ফিট আছে 90 মিনিটস জুড়ে। এতদিন পর দেখুন, যুবভারতীর মতো এত বড় মাঠে 90 মিনিটস খেলাটা এতদিন পর কিন্তু একটা হেক্টিক ব্যাপার তো থাকে, এবং সেখানে ক্র্যাম্পও আসবে। এবং আপনারা জানেন শীতটা আস্তে আস্তে চলে যাচ্ছে, গরম কিন্তু চলে আসছে, এবং হিউমিডিটিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সেখানে ক্র্যাম্প হওয়াটা খুবই স্বাভাবিক। একদম লাস্ট মোমেন্টে কিন্তু ক্র্যাম্প হয়েছিল, এবং সেখানেই কিন্তু রবসন রবিনোকে মাঠ ছাড়তে হয়েছিল। অর্থাৎ রবসন রবিনো ম্যাচের পরে কিন্তু একদম মিক্স জোন থেকে হাঁটতে হাঁটতে সবাইকে বাইট দিতেই কিন্তু তিনি বাসে উঠে নিজের গন্তব্যে গেলেন। তো সেখান থেকেই কিন্তু পরিষ্কার যে রবসন রবিনো তিনি সম্পূর্ণ ফিট আছে পরবর্তী ম্যাচের জন্য। অবশ্যই। এবং সেকেন্ড পয়েন্ট আমরা চলে যাবো প্রেস কনফারেন্স এবং মিক্স জোন। সেখানে কি কি ঘটলো? মিক্স জোনে উপস্থিত ছিলেন ডিমি পেট্রোস, জেই ম্যাকলারেন এবং রবসন রবিনো। ডিমি পেট্রোস, মাই ব্যাড, তিনি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। মিক্স জোনে এসেছিলেন ডিমি পেট্রোস, ক্যাপ্টেন শুভাশিস বোস এবং রবসন রবিনো, এবং তিনজনের মুখে একই কথা যে ফুটবলে মানে কম্পিটিটিভ অ্যাকশন ফেরায় তারা সকলেই বেশ স্বস্তি পাচ্ছে, মানে এতদিন এই দিনটার জন্যই তারা অপেক্ষায় ছিল। এবং আরও একটি কথা বললেন তিনজনই একই কথা, যে হ্যাঁ, আরও অনেক গোল করতে পারতো আজকে মোহনবাগান। সুতরাং গোল না করতে পারে একটু হলেও আক্ষেপ তো অবশ্যই ডিমি পেট্রোস এবং রবসন রবিনো, কারণ প্রচুর চান্স ক্রিয়েট করেছে। আপনারা যদি দেখেন পজিশন ডমিনেট করেছে মোহনবাগান, এবং বাকি যে স্ট্যাটিস্টিক পুরোটাই কিন্তু ডমিনেট করেছে মোহনবাগান, কিন্তু সেই অনুপাতে কিন্তু গোলটা কিন্তু আসেনি। এবং অবশ্যই সার্জিও লোবেরা সেই সব নিয়ে কাজ করবে অবশ্যই আই থিঙ্ক আগামী দিনে যখন প্র্যাকটিস আবার শুরু করবে মোহনবাগান নেক্সট ম্যাচের জন্য। সার্জিও লোবেরার প্রেস কনফারেন্স যদি চলে যায়, তিনি লিস্টন কোলোসকে নিয়ে কথা বলেছেন। আজকে হয়তো অনেকেই আপনারা অবাক হয়েছেন যে যেই লিস্টনকে আপনারা লেফট উইংয়ে খেলতে দেখতেন লাস্ট 2 বছর ধরে, সেই লিস্টনকে আমরা হঠাৎ করে আজকে রাইট উইংয়ে দেখলেন। আর এমনটা এক্সপেক্টেড ছিল, কারণ প্র্যাকটিস ম্যাচে এই পরিকল্পনায় কিন্তু ফিক্স করছিল লোবেরা। এবং তিনি আজকে বললেন যে লিস্টনকে তিনি অনেক দিন আগে থেকে চেনেন, এফসি গোয়ার একাডেমি থেকে লিস্টনকে তিনি চেনেন, যখন তিনি এফসি গোয়ার হেড কোচ ছিলেন, এবং সেখানেও লিস্টনগুলোতে সেই ওই রাইট উইং পজিশনেও তাকে খেলতে দেখেছেন, এবং সেই কারণেই লিস্টনের ওপর তিনি আস্থা রেখেছেন। এবং দেখুন, এটা আমি বলবো মোহনবাগানের জন্য একটা অ্যাডভান্টেজ। লিস্টন রাইট উইংয়ে যদি সত্যি ফিক্স হয়ে যায়, সেটেল হয়ে যায়, তাহলে কিন্তু রবসন রবিনোর জন্য কিন্তু একটা ভালো একটা বড় অ্যাডভান্টেজ, কারণ রবসন রবিনোকে কিন্তু মলিনার আন্ডারে তিনি তার প্রেফার্ড পজিশনে কিন্তু খেলতে পারেননি, যেটা তার লেফট উইং। এবং আজকে লোবেরার আন্ডারে তিনি কিন্তু সেই লেফট উইং, তার পছন্দের পজিশনটা কিন্তু তিনি খেলতে পারেন। এবং লেফট উইংয়ে তিনি সবসময় ওয়াইড যেতে একটু পছন্দ করেন, আর লেফট উইংয়ে খেললে তিনি কতটা যে নিজের একটা ফ্রিডম পায় এবং ফ্রিডম পেয়ে খেলতে পছন্দ করেন, সেটা কিন্তু আজকে দেখা গেল। প্রায় আই থিঙ্ক 3 থেকে 4 বার কেরালার ওইদিকে যে সাইড ব্যাক ছিল তাকে বলতে গেলে এক কথায় নাকানি চুবানি খাইয়েছেন। গোলে শটের অ্যাটেম্প্ট রয়েছে, খালি গোলটাই পায়নি। গোলটা পেলে হয়তো তার জন্য আজকে কমপ্লিট পারফরমেন্স হয়ে যেত। থার্ড পয়েন্ট সোমনাথ। একেবারে, এবং আমরা যখন মোহনবাগান ম্যাচ নিয়ে কথা বলছি, প্রচুর ইন্টারেস্টিং পয়েন্ট থাকবে না এটা কি করে হতে পারে। মোহনবাগান ম্যাচ কিন্তু আজকে দেখতে এসেছিলেন ইস্ট বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ, ইস্ট বেঙ্গলের হেড অফ ফুটবল থাংবয় সিংটো, অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড্রিয়ান রুবিও, এবং কিন্তু আরেকজন অ্যাসিস্ট্যান্ট কোচ, ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ অর্থাৎ, এবং বেশ কিছু প্লেয়াররাও তারা কিন্তু ছিল, গৌরব শয়ের মতো কিন্তু প্লেয়ার কিছু ছিল। অবশ্যই তারা ভিআইপি থেকে খেলাটা দেখছিল, এবং খুবই স্বাভাবিক। কারণ একটা ইন্টারেস্টিং গল্প আপনাদেরকে বলি, এই ম্যাচ শুরু হওয়ার আগে অ্যারাউন্ড 3:30-4টে নাগাদ কিন্তু যখন মোহনবাগানের সমর্থকরা গেট 3 থেকে সবাই ঢুকছিল, সেই গেট 3 থেকে কিন্তু ঢুকেছে প্রভসুকন সিং গিল, মার্তন রায়না এবং আনোয়ার আলী।
আর কারণ জানেন যে যুব ভারতীতে যেহেতু ম্যাচ হচ্ছে এই জন্য প্রত্যেকটা গাড়ি তাদের সকলেরই ইন্ডিভিজুয়াল গাড়ি আছে এবং সেখানে কিন্তু গাড়িটা ঢোকার পারমিশনটা সবাই পায় না। যারা একমাত্র ম্যাচ অপারেশন সেদিন ম্যাচ ডেতে খেলবে তাদের কিন্তু গাড়ি একমাত্র অ্যালাউ হয়, তো সেখান থেকে তাদেরকে বাধ্য হয়ে হেঁটেই কিন্তু স্টেডিয়ামে ঢুকতে হয় এবং সেখানে অবশ্যই তাদের কিন্তু সামনাসামনি হয় ফ্যানদের, খুব একটা কিছু সেরকম হয়নি, বাট সবাই কিন্তু স্লোগান তুলছিলেন তাদের প্রিয় দলের জন্য এবং এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু নজরে রাখছে কেরালা ব্লাস্টার্সকে। মোহনবাগান নিয়ে অবশ্যই আমরা কথা তো বলেছি, ডার্বি আছে 3 মে, কিন্তু আমরা জানি যে কেরালা ব্লাস্টার্স তাদের উপরে কিন্তু ইস্টবেঙ্গল আলাদা করে নজর রাখছে, কারণ ইস্টবেঙ্গলে যে প্রথম 6টা ম্যাচ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য। কেরালা ব্লাস্টার্স ম্যাচ মোস্ট প্রবলি তাদের 5th ম্যাচ অফ দ্য সিজন এবং আগে কিন্তু কলকাতাতে যুব ভারতীর পিচে কীরমভাবে খেলছে কেরালা ব্লাস্টার্স সেটা কিন্তু তারা একবার দেখে নিল, কারণ ইস্টবেঙ্গলেরও হোম ম্যাচ কিন্তু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই যুব ভারতীতে। তো এটা 3rd পয়েন্ট আমাদের। 4th পয়েন্টে যদি যাই, 4th পয়েন্ট আমি বলবো অবশ্যই কেরালা ব্লাস্টার্সের অদম্য লড়াই। আই থিঙ্ক 2-0 স্কোর লাইন হয়েছে ঠিকই, এবং আপনারা যদি দেখেন সেকেন্ড গোলটা হয়েছে একেবারে লাস্ট অ্যাডিশনাল মিনিটেরও অ্যাডিশনাল টাইমের লাস্ট মিনিটে 90+5। অ্যাডিশনাল টাইম ছিল 4 মিনিট, কিন্তু গোলটা হয় 90+5-এ অনিরুদ্ধ থাপার কর্নার এবং সেখান থেকে হেডে টম আর্লেট, এবং এই গোলটা অবশ্যই টম আর্লেটকে আই থিঙ্ক যথেষ্ট কনফিডেন্স দেবে, যথেষ্ট মোটিভেট করবে, কারণ আপনারা দেখেছেন ফার্স্ট 11-এ কিন্তু জায়গা করতে পারেনি টম আর্লেট। তো অবশ্যই, বাট সার্জিও লোবেরা, হ্যাভ টু গিভ ক্রেডিট টু সার্জিও লোবেরা অ্যাজ ওয়েল। তিনি এই যে তারকাখচিত দলটায় যেভাবে তিনি সবার ইগো ম্যানেজমেন্ট করছেন সেটা আই থিঙ্ক ভেরি ডিফাইনিং, খুব ডিফাইনিং হবে যতটা সিজন এগোবে, কারণ ড্রেসিং রুমের এনভায়রনমেন্টে অনেকটা ডিফাইন করবে টিমের পারফরমেন্স কেমন হবে অন দ্য পিচ। বাট মোহনবাগান নিয়ে অনেক কথা বললাম, আমার এই 4th পয়েন্ট হবে কেরালা ব্লাস্টার্সের ফাইট নিয়ে, কারণ টিমটা মাত্র 15 দিনের প্রিসিজন করে নেমেছে। এক সময় 1 মাস আগে তারা এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল যে এবার হয়তো তারা দল তুলে নেবে আইএসএল থেকে, কারণ আপনারা জানেন যে কমার্শিয়াল পার্টনার নেই এবার এই মৌসুমে, এবং সেই কারণে বেশিরভাগ ক্লাবদেরই দাবি যে তাদের নাকি বহু টাকা ক্ষতি হতে পারে এবারের লিগে, যেটা অন্যবার যেটা হয় তারা অনেক টাকা রেভিনিউ পেয়ে যায়, তো সেটাতে তাদের যে লসটা হয় সেটা অনেকটা কাভার আপ হয়ে যায়। কিন্তু এবার যেহেতু কমার্শিয়াল পার্টনার নেই, ব্রডকাস্ট থেকে অতটা রেভিনিউ পাবে না ক্লাবরা, এবং সেই জায়গায় দেখতে গেলে লিগটাও এবার অনেকটা ছোটো হয়ে গেছে, হাফ হয়ে গেছে লিগ, 13টা ম্যাচ, সুতরাং সেরকম স্পন্সার্স কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেনি ক্লাবরা, সুতরাং সেই কারণে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বেশিরভাগ ক্লাবদের, এবং কেরালাও সেই কারণে এই ঝুঁকিটা নিতে চায়নি একসময়। তারা ঠিক করেছিল এবারের আইএসএলে তারা অংশগ্রহণ করবে না, কিন্তু সেখান থেকে একমাত্র কেরালার যে হিউজ ফ্যান বেস রয়েছে, যাদের যে প্যাশনেট ফ্যান্সরা রয়েছে, তাদের কথা ভেবেই তারা দল তৈরি করে এবং এবারের আইএসএলটা তারা খেলবে বলেই তারা সিদ্ধান্ত নেয়, এবং সেই কারণে 5 জন নতুন বিদেশিও তারা সই করে। আপনারা জানেন অ্যাড্রিয়ান লুনা, নোয়া সাদুই, যারা ফ্যান্সদের মানে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার, তাদের সাথে তাদেরকে লোন চুক্তিতে অন্য দলে পাঠিয়ে দেওয়া কতটা হার্ড ডিসিশন নিতে হয়েছে কেরালাকে সেটা বুঝতেই পারছেন। কিন্তু সেখান থেকে আমরা কেউ এক্সপেক্ট করিনি এই কেরালা ব্লাস্টার্স 90 মিনিট এমনভাবে লড়াই করবে মোহনবাগানের বিরুদ্ধে, এবং অবশ্যই সেটার জন্য আমি কৃতিত্ব দেবো কেরালা ব্লাস্টার্সের হেড কোচ ডেভিড কাটালাকে, কারণ তিনি যেভাবে আজকে তার টিমটাকে ম্যানেজ করলেন আজকে মাঠের মধ্যে, সেটা সত্যিই বেশ ইমপ্রেস করেছে। কারণ আপনারা যদি দেখেন কেরালা মাত্র 2 বিদেশি নিয়ে প্রথম একাদশ নামিয়েছিল, তার কারণ হয়তো এটাই হতে পারে যে তাদের যে 5 জন বিদেশি সকলে হয়তো সেভাবে ফিট নয় এখনও, কারণ মাত্র 2 সপ্তাহ হয়েছে তারা ইন্ডিয়াতে এসছে, এবং সেই কারণে যারা ফিট তাদেরকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিল ডেভিড কাটেলা, এবং দ্বিতীয় হাফে কেভিন ইয়োকে এবং মার্লন রুজ, একজন যিনি জার্মানির এজ গ্রুপ টিমে খেলেছেন, জার্মানি ন্যাশনাল টিমের আন্ডার-18 এবং আন্ডার-19 টিমে খেলেছেন, এবং কেভিন ইয়োকে যিনি পিএসজির বি টিমে খেলেছেন, এই দুজনকে দ্বিতীয় হাফে নেমে কেরালার আক্রমণের পেসটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছিল, এবং কেরালা বারবার কিন্তু আক্রমণে উঠে আসছিল এবং মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু বেশ চাপে ফেলেছিল, এবং সেখান থেকে যদি কেরালার সমতাই ফিরে যেত তাহলে ম্যাচের স্কোর লাইন কেমন হতো সেটা একটা বড় প্রশ্ন অবশ্যই। মানে কেরালা যদি এই মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে আজকে কেরালায় ফিরে যেত তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার ছিল না, এবং সেটা মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হতো এই শর্টার ফরম্যাটে, বাট আনফর্চুনেটলি সেটা হতে দেয়নি। হ্যাভ টু গিভ ক্রেডিট টু অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলডেন। মোহনবাগানের ডিফেন্স কিন্তু ইনট্যাক্ট ছিল। সো এটাই আমার 4th পয়েন্ট। কেরালা ব্লাস্টার্স এই শর্ট প্রিসিজন, এই ফুটবলারদের ফিটনেস সেরকম হাই লেভেলের না, বাট তাও তারা যেভাবে ফাইট করলো আজকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে। 5th পয়েন্ট সোমনাথ। একদমই 5th পয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি তাহলে মোহনবাগানের ডিফেন্সটা নিয়ে আমরা 5th পয়েন্টটা বানাবো, এবং সেই 5th পয়েন্টের হাইলাইট কিন্তু থাকবে আজকে মোহনবাগানে আমায় রানাওয়ারের ডেবিউ। তিনি কিন্তু সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসেবে এসেছিলেন সুভাশিস বোসের জায়গায়, এবং লেফট ব্যাক পজিশনে কিন্তু চলে গেছিলেন টেকচাপ অভিষেক সিং, রাইট ব্যাকে কিন্তু খেলছিলেন এই আমায় রানাওয়ারে। অনেকেই লাইভে প্রশ্ন করছিলেন যে সুভাশিস বোসকে কেন হঠাৎ করে তুলে নেওয়া হলো, এটা কি কোনো
ইনজুরি চেঞ্জ, বাট সেটা একদমই না। সেটা কিন্তু একটা ট্যাকটিক্যাল চেঞ্জ, কারণ আমার রানাওয়ারে তিনি কিন্তু দীর্ঘদিন সার্জিও লোবের আন্ডারে তিনি খেলেছেন, ওভারল্যাপ তিনি করেছেন এবং উইঙ্গারকে কিন্তু তিনি হেল্প করেন। যদি আপনারা ভালোভাবে দেখেন পুরো খেলাটা, তাহলে দেখবেন যে রাইট উইংটা ফার্স্ট হাফে হয়তো কিছুটা হলো ইনঅ্যাক্টিভ ছিল, লিস্টন হয়তো পুরোটা একা সামলাতে পারছিল না, সেখানে তার একটা হেল্প লাগতো এবং সেখানেই কিন্তু আমার রানাওয়ারকে এনে কোচ সেকেন্ড হাফে বলতে পারেন রাইট উইংয়ে আর রাইট উইংটা আরেকটু সচল করেছেন এবং রাইট উইংয়ে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভিটি হয়েছে এই সেকেন্ড হাফে। এবং অবশ্যই আমরা ফিফথ পয়েন্টে আরও একটা পয়েন্ট অবশ্যই অ্যাড করবো, সাব পয়েন্ট, যেটা কিন্তু ছিল যে প্রথম গোলটা খাওয়ার পরে কিন্তু মোহনবাগান একটা বিদেশি ডিফেন্ডার কিন্তু অ্যাড করেছে, যেটা আগের সিজন আমরা সচরাচর দেখে এসেছি, অ্যালবার্টো রড্রিগেস এবং টম গোলটা খাওয়ার পর না দেওয়ার পর, গোলটা দেওয়ার পর রাদার মানে সেকেন্ড হাফে একদমই 75 মিনিটের পরপরই কিন্তু টম অলরেডকে নিয়ে আসে কোচ সার্জিও লোবেরা মেহতাব সিং এর জায়গায়। এবং কোথাও না কোথাও একটা পয়েন্টে কিন্তু তিনি ভাবছিলেন যে আজকে এই এক গোলের লিডটা আছে সেটা প্রোটেক্ট করতে হবে, আজকে থেকে কিন্তু 3 পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে অবভিয়াসলি ইন্স্যুরেন্স গোল আলটিমেটলি মোহনবাগান পেয়ে যায়, বাট এটাও কিন্তু একটা পয়েন্ট অ্যাড করাই যায়, যেখানে মোহনবাগানে কিন্তু এই ডিফেন্স লাইনে চেঞ্জ হতে পারে, কারণ ফুটবল খেলাতে আমরা সচরাচর ডিফেন্সে খুব একটা চেঞ্জেস দেখি না একটা ম্যাচে, সেই 4 ব্যাকই কিন্তু মোটামুটি খেলে, হয়তো একটা চেঞ্জ হতে পারে, বাট আজকে কিন্তু বেশ ডিফেন্সে অনেকগুলো চেঞ্জ হলো, এটা কিন্তু অবশ্যই আজকে আমরা দেখতে পাবো। তো এটা আমাদের অবশ্যই আজকের জন্য 5th পয়েন্ট। এবং একদমই তাই। এবং কনক্লুশন যদি বলতে হয় তাহলে অবশ্যই গোয়িং ফরওয়ার্ড আমরা প্রথমে যেটা এক্সপেক্ট করেছিলাম যে এবারে লিগটা হয়তো অনেকটা ওয়ান সাইডেড হলেও হতে পারে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং আর কয়েকটা ক্লাব ডমিনেট করতে পারে, কিন্তু কেরালার আজকে এই লড়াই একদম প্রমাণ করে দিল যে না, একদমই নয়। প্রত্যেকটা টিম তারা এই একটা পয়েন্টের জন্য কিন্তু লড়াই করবে পুরো 90 মিনিট ধরে, এবং এটাই স্পেশাল ফ্যাক্টর হতে পারে এবারের লিগে। ছোট লিগ, রেলিগেশন ইজ স্টিল দেয়ার, রেলিগেশন এখনও রয়েছে, এআইএফএ স্ট্রিক্টলি মেনশন করে দিয়েছে, সুতরাং প্রত্যেকটা টিম কিন্তু একটা পয়েন্টের জন্য লড়াই করবে, সুতরাং বেশ জমজমাট হতে পারে কিন্তু এবারের আইএসএল। আমরা এই মুহূর্তে যে ভিডিওটা করছি ততক্ষণ কিন্তু ইন্টারকাশি এবং এফসি গোয়া ম্যাচটা চলছে এবং 0-0 এফসি গোয়া 2 বিদেশি নিয়েও ইন্টারকাশির যে টিম নামিয়েছে তাদের এগেনস্টে কিন্তু লড়াই করছে এবং একটা ইকুয়াল একটা গেম চলছে। অবশ্যই ইন্টারকাশিরও কিন্তু ডেবিউ হয়ে গেল আইএসএল, তো অবশ্যই এরকম প্রত্যেক দিন ম্যাচ ডের পরে এরকম আমাদের এই আচ্ছা একটা ছোট কারেকশন, ইন্টারকাশ কিন্তু প্রথমভাবে লিড করছে এক গোলে, বাট আমরা যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন গোললেস ছিল, তো সেই কারণে আমি বললাম, বাট নাও ইন্টারকাশি ইজ লিডিং, দ্যাটস গ্রেট। আইএসএল শুরু করলো, খুব সম্ভবত আশা রাখছি যে জয় দিয়েই শুরু করে ইন্টারকাশি, এটাই আশা করবো। বাট এরকমই আমরা প্রত্যেক দিন ম্যাচ ডের পর আমাদের এরকম একটা ম্যাচ ডে ভিডিও র্যাপ থাকবে কি পয়েন্টস নিয়ে, তো অবশ্যই এরকম আরও অনেক ভিডিও এবং আপডেটের জন্য চোখ রাখবেন রেড স্পোর্টসের পর্দায়। যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই শেষ করছি এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।